ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি অভিষেক, প্রভাষক, সমাজবিজ্ঞান, শিমুরেজা এমপি কলেজ। শিমুরেজা এমপি কলেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এই ভিডিওটির শুরুতে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শিমুরেজা এমপি কলেজের প্রতিষ্ঠাতা জনাব এইচ.এম. গোলাম রেজা মহোদয়, সাবেক এমপি সাতক্ষীরা 4, এবং একই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এই শিমুরেজা এমপি কলেজের আমাদের অধ্যক্ষ মহোদয় বাবু জয়ন্ত কুমার ঘোষ। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এই সুন্দর সুন্দর ক্লাসগুলো উপস্থাপন করার সুযোগ পাচ্ছি এবং উপস্থাপন করতে পারছি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি আবারও বলতে চাই, আমাদের ক্লাসের শুরুতে আমি টাইমটাকে সেভ করার জন্য আমাদের আজকের যে পাঠ্য বিষয় সেগুলোর অবকাঠামোটি আমি লিখে দিয়েছি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সমাজবিজ্ঞানের প্রথম পত্রের 4র্থ অধ্যায়, সমাজবিজ্ঞানের মৌলিক অধ্যায়, দ্য বেসিক কনসেপ্ট অফ সোশিয়োলজি। এবং এই 4র্থ অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব সামাজিক নিয়ন্ত্রণ, সোশ্যাল কন্ট্রোল। আপনারা বাজারে এনসিটিভির অনেকগুলো বই আছে, 5 থেকে 6টি বই। আপনারা এসব বইগুলো থেকে আপনারা তথ্য উপাত্ত পাবেন। আপনাদের পড়াশুনোটি নিজেদের উন্নয়নে বা নিজেদের আরও ধারালো করতে, শানিত করতে এসব বইগুলো আপনাদের সহযোগিতা করবে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ম্যান ইজ এ সোশ্যাল বিং, এটি বলা হয়ে থাকে। মানুষ হচ্ছে সামাজিক জীব। সমাজে কতগুলো ভূমিকা এবং কর্তব্য তার থেকে যায়। অধিকাংশ বসবাসকারী মানুষ, আমরা যারা সমাজে বসবাস করি, আমরা অধিকাংশ মানুষ এই নিয়ম নীতি, আইন এগুলো মেনে চলি, এগুলো যুক্তিযুক্তভাবে আচরণ করি। তবে আপনি খেয়াল করেছেন, আমি মোস্টলি কথাটা ইউজ করেছি, অধিকাংশ কথাটা ব্যবহার করেছি, অধিকাংশ মানুষ। তাহলে অধিকাংশের বাইরে আর কিছু মানুষ আছে যারা এই যুক্তিযুক্ত আচরণ করে না। ফলে ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে নির্দিষ্ট আচরণ করতে তাকে বাধ্য করা হয়। ডিয়ার লার্নার্স, এই যে কিছু জিনিস তারপরে অর্পণ করা হলো বাধ্যবাধকতার জন্য, এই কিছু আইন কানুন তার উপরে আরোপ করা হলো তাকে সঠিকভাবে আচরণ করার জন্য, সঠিকভাবে চলার জন্য। এই যে আরোপিত বিষয়গুলোই আমরা নিয়ন্ত্রণ, অর্থাৎ ইন সোশ্যোলজিক্যাল টার্ম সোশ্যোলজিক্যাল কন্ট্রোল, এটা আমরা বলতে পারি। আপনারা জানেন জ্যাক রুসো, আমেরিকান বিখ্যাত দার্শনিক, তার বইয়ে সোশ্যাল কন্ট্রাক্ট, এই সোশ্যাল কন্ট্রাক্ট এটা শুরু হয়েছে বিংস বা স্টার্টস উইথ এ ফেমাস সেন্টেন্স, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ সেফ। আমি আবার বলছি, তিনি বলছেন ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ স্বাধীনভাবে জন্মায়, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই হি ইজ সেফ, সে শৃঙ্খলায় আবদ্ধ। ইট ইজ ট্রু দ্যাট ম্যান ক্যান নট বি অ্যাবসলিউটলি ফ্রি ইন সোসাইটি। ম্যান ক্যান নট বি অ্যাবসলিউটলি ফ্রি ইন সোসাইটি। মানুষ সম্পূর্ণভাবে স্বাধীন নয়। আমরা দ্য কালেকটিভ লাইফ অফ ম্যান ইজ পসিবল উইথ
উইথ সাম সোশ্যাল কনস্ট্রেন্টস, কিছু বিধিনিষেধ আছে। এই এই বিধিনিষেধের মাধ্যম দিয়েই মানুষের জীবনটি পরিপূর্ণ হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, আমাদের জীবনটি সুখের হয়, সুন্দর হয়, মানে ইন্ডিভিজুয়াল লাইফ যে হ্যাপিনেসটা গেইন করে, এটা 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 এই যে হ্যাপিনেস, ইট ডাজ নট অটোমেটিক্যালি ডেভেলপ, এটা অটোমেটিক্যালি ডেভেলপ হয় না। এর জন্য মানুষকে স্ট্রাগল করতে হয়, ট্রাই করতে হয়। কিছু সমাজে তাকে এই হ্যাপিনেসগুলো গেইন করার জন্য, অ্যাচিভ করার জন্য, রিচিভ করার জন্য এগুলো তাকে স্ট্রাগল করতে হবে, তাকে ট্রাই করতে হবে, অ্যাটেম্প্ট করতে হবে, চেষ্টা করতে হবে। সে ভালো কিছু অর্জন করার মাধ্যম দিয়েই ইন্ডিভিজুয়াল লাইফে হ্যাপিনেসটি আসে। ডিয়ার লার্নার্স, আমাদের 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 সমাজ যে ব্যবস্থা, এটা হচ্ছে এই সমাজ ব্যবস্থা ইন্ডিভিজুয়ালের যে বিহেভিয়ার সেটাকে কন্ট্রোল করে। আমাদের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করার মাধ্যম দিয়েই ওই ইন্ডিভিজুয়ালকে কন্ট্রোল করা হয়, এবং এটা কন্ট্রোললেস থাকার কারণে আমাদের এই জীবনটি পরিপূর্ণ হয়, আমাদের এই জীবনটি সুখের হয়, সমৃদ্ধির হয়। আর যদি কন্ট্রোল না থাকে তাহলে আমরা মানে যে ট্র্যাকলেস হয়ে যাই, যার ফলে বিশৃঙ্খলা আরোপিত হয়। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা মানে দ্য সার্ভাইভাল and smooth functioning of the society of a man is possible, এটা সম্ভব হয় তখনই যখন ব্যক্তি নিয়ন্ত্রিতভাবে আচরণ করে, ব্যক্তি সঠিক পন্থায় আচরণ করে। আমরা সোশ্যাল কন্ট্রোল রেফার্স টু দ্য কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল রেফার্স টু দ্য কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোল বলতে কন্ট্রোল কাকে কন্ট্রোল? হিউম্যান বিহেভিয়ারকে কন্ট্রোল করা। ডিয়ার লার্নার্স, আপনারা জানেন আমেরিকান সোশিওলজিস্ট E.M. Ross was the first person he used this term social control in his famous book সোশ্যাল কন্ট্রোল নামক এই বইয়ে তিনি এই সোশ্যাল কন্ট্রোল কথাটি ব্যবহার করেন। সিন্স দেন ইট বিকেম ভেরি পপুলার। তখন থেকেই এটি আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা জানেন দিস বুক ওয়াজ পাবলিশড 1901। এটা 1901 সালে, 1901 এটা 1901 সালে পাবলিশ হয়েছিল। তখন থেকেই আমাদের সমাজ বিজ্ঞানে এই টার্মটি অত্যন্ত পপুলার হতে থাকে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা জানার চেষ্টা করব যে সামাজিক নিয়ন্ত্রণের যে সংজ্ঞা, যেহেতু E.M. রস এই সোশ্যাল কন্ট্রোল টার্মটি তিনি প্রথমেই তার সোশ্যাল কন্ট্রোল নামক বইয়ে ইউজ করেছিলেন, সেহেতু আমরা তার সংজ্ঞাটি একটু পর্যালোচনা করার চেষ্টা করব। তিনি বলছেন ইট ইজ এ সিস্টেম অফ ডিভাইস হোয়ার বাই সোসাইটি ব্রিংস ইটস মেম্বার ইন্টু কনফর্মিটি উইথ দ্য অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার্স। মনে রাখবেন যে অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার্স মানে গ্রহণযোগ্য এবং একটা স্ট্যান্ডার্ড, যে কোনো আচরণ আপনি করতে পারেন না। ইউ আর সোশ্যাল বিং। আমাদের সমাজের কিছু নিয়ম নীতি আছে, সেই রীতি অনুযায়ী আপনাকে বিহেভ করতে হবে। ইউ আর নট অ্যালোন, আপনি ইউ আর কালেক্টিভ, আপনি একাকী নন, আপনি ইউ আর এ গ্রুপ, আপনি নিজেই এই গ্রুপ, আপনি নিজেই এই দল, নিজেই সমাজ, নিজেই এই পরিবার। কাজেই আমরা এই সমাজে যারা আছি, অন্যরা যারা আছি, তাদের মতো করেই আপনাকে আচরণ করতে হবে।
then you are accepted to me. You are something with me. You are nothing without me. এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, তাহলে আমরা দেখলাম যে ইএম রস তিনি বলছেন যে সমাজস্থ যে মানুষ, সমাজস্থ সদস্যরা এরা 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 কি করে? অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার, গ্রহণযোগ্য একটি আচরণ করে। আমাদের সমাজ ব্যবস্থা আমাদের উপরে এটা চাপিয়ে দেয়। এটাই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আরও ডেভিস ড্রেসলার, আপনারা ডেভিস ড্রেসলারের নাম শুনেছেন, তিনি বলছেন যে সামাজিক নিয়ন্ত্রণ হলো সেই শক্তি যা ব্যক্তিকে সাংস্কৃতিকভাবে নির্ধারিত ও স্বীকৃত পন্থায় আচরণ করতে উৎসাহিত করে। আপনারা ডেভিস লার্নারের এই সংজ্ঞাটি আমি আবার বলছি, এটা হচ্ছে সাংস্কৃতিকগতভাবে নির্ধারিত এবং স্বীকৃত পন্থায় আচরণ করতে উৎসাহিত করে মানুষকে। ডিয়ার লার্নার্স, আমরা যেভাবেই বলি না কেন, আমরা যে আঙ্গিকেই আলোচনা করি না কেন, আমরা সামাজিক নিয়ন্ত্রণ বলতে বুঝি যে সামাজিক শৃঙ্খলা ও সংহতি অর্জনের লক্ষ্যে যে ব্যবস্থার মাধ্যমে, যে নীতির মাধ্যমে বা যে প্রক্রিয়ার মাধ্যমে যথোপযুক্ত নীতি ও মূল্যবোধ সমাজের সদস্যদের মধ্যে যুক্ত এবং সঞ্চারিত করা হয়, তাই সামাজিক নিয়ন্ত্রণ। আমরা এটা কেন ইম্পোজ করি? এটা আমরা ইম্পোজ করি ব্যক্তির স্বার্থের সাথে যখন গোষ্ঠীর স্বার্থের বিরোধ বাধে, এটা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায় ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থ, সেক্ষেত্রেই আমাদের এই সামাজিক নিয়ন্ত্রণ ইম্পোজ করার ছাড়া আর কোনো পথ থাকে না। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা সংজ্ঞাটি আলোচনা করার চেষ্টা করলাম। এবার আমরা বলছি যে সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য, হোয়াট ইজ দ্য পারপোজ অফ সোশ্যাল কন্ট্রোল। সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? কেন আমরা সামাজিক নিয়ন্ত্রণ এটা আরোপ করি? সমাজ কেন ব্যক্তির উপরে এটি আরোপ করে? অ্যাকচুয়ালি সোসাইটি এক্সারসাইজ দিস পাওয়ার বা দিস কন্ট্রোলেস উইথ দ্য কন্ট্রোল অফ হিউম্যান বিহেভিয়ার, বা তার মেম্বারের যে বিহেভিয়ার, এটা কন্ট্রোল করার মাধ্যমে এটা মানে হয়ে থাকে। আপনারা কিম্বল ইয়ং আপনারা এনার নাম শুনেছেন। তিনি এখানে আমাদেরকে বলছেন যে দ্য পারপোজ অফ সোশ্যাল কন্ট্রোল, এখানে 4টি পারপোজের কথা তিনি বলছেন। তিনি বলছেন যে সোশ্যাল কন্ট্রোল ব্রিংস অ্যাবাউট সোশ্যাল কনফর্মিটি, আমাদের সামাজিক কনফর্মিটি আনে। সোশ্যাল কন্ট্রোলের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তিনি দ্বিতীয় পয়েন্টে বলছেন সোশ্যাল কন্ট্রোল ব্রিংস অ্যাবাউট সলিডারিটি, আমাদের মধ্যে সলিডারিটি, সংহতি আনে। তৃতীয় নম্বরের পয়েন্টে তিনি বলছেন সোশ্যাল কন্ট্রোল অ্যাসিউরস দ্য সোশ্যাল কন্টিনিউটি, আমাদের যে কন্টিনিউয়েশন, আমাদের যে ধারাবাহিকতাটা থাকে, যে চলমান প্রক্রিয়াটা থাকে, সেই চলমান প্রক্রিয়ার কন্টিনিউটিকে অফ এ গ্রুপ অর সোসাইটি, আমাদের গ্রুপ অথবা সোসাইটির যে কন্টিনিউটি থাকে সেটা মেনটেন করে। কিম্বল ইয়ং এই 3টি পয়েন্টের কথা বলেছেন। তিনি কনফর্মিটির কথা বলেছেন, সলিডারিটির কথা বলেছেন, আর কন্টিনিউটির কথা বলেছেন। কন্টিনিউয়েশন, ধারাবাহিকতা বা চলমানতা যেটা থাকে সেটা। ডিয়ার লার্নার্স, আমরা দেখি, এবার দেখবার চেষ্টা করব যে সামাজিক নিয়ন্ত্রণের প্রকার, টাইপস অফ সোশ্যাল কন্ট্রোল। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল কন্ট্রোল। আমাদের
অনেকগুলো সোশ্যাল কন্ট্রোল যে প্রকার আছে। আমরা প্রথমত আলোচনা করতে চাই যে সোশ্যাল কন্ট্রোলের যে ফর্মাল কন্ট্রোল, আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ। আমরা এই ফর্মাল কন্ট্রোলের মধ্যে এটার আলোচনা করার পূর্বে আমি বলতে চাই, ইন প্রিমিটিভ সোসাইটি, আমাদের অতীত সমাজ ব্যবস্থায় তারা ম্যাজিক ইউজ করতো, ব্ল্যাক আর্ট ইউজ করতো, এসব করতো তারা। এর কারণ হচ্ছে আবার কিছু সুপারস্টিশন, কুসংস্কারও ছিল। এসবের মাধ্যম দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হতো, মানুষকে নিয়ন্ত্রিত করা হতো, সমাজ ব্যবস্থা মানুষকে এটা করতো। তারপরে আমরা যদি আমাদের রুরাল সোসাইটি, আমাদের গ্রাম্য এলাকায় যদি দেখি, তাহলে সেখানে আমরা দেখি যে বিভিন্ন প্রকার ফোকেস, মোডস, কাস্টমস, ট্র্যাডিশন, বিলিফ, লাইক সো অন, এরকম আরও অনেক কিছু আছে। এগুলো দিয়েই আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করা হয়, সমাজকে নিয়ন্ত্রণ করা হয়। তারপরে আমরা আমাদের এই যে মডার্ন সোসাইটিতে যে বর্তমান সমাজ ব্যবস্থা চলছে, কারেন্ট যে সোশ্যাল সিস্টেম, এই সোশ্যাল সিস্টেমে এখানে আমরা দেখছি যে রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, স্কুল, কলেজ, তারপরে পুলিশ ফোর্স, এভাবে এগুলো দিয়ে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রথমত এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে দুইটা ভাগে ভাগ করতে চাই, ফর্মাল কন্ট্রোল আর ইনফর্মাল, অর্থাৎ আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ আর আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। আমরা এই সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে যে আনুষ্ঠানিক যে নিয়ন্ত্রণ আছে, এখানে আমরা বলতে পারি যে স্টেট ইউজ করে আমাদের উপরে কি ইউজ অফ ল, লেজিসলেশন, মিলিটারি ফোর্স, পুলিশ ফোর্স অ্যান্ড আদার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইস, এসব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইস লাইক সো অন, এগুলো দিয়ে আমাদের আচরণকে স্টেট নিয়ন্ত্রণ করে। এভাবে সোসাইটির যে মেম্বার থাকে তার যে বিহেভিয়ারটি, আচরণটি নিয়ন্ত্রণ করার মাধ্যম দিয়েই ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা হলো। এভাবে সামাজিক নিয়ন্ত্রণ, তার আনুষ্ঠানিক নিয়ন্ত্রণের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এছাড়া যে অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ আছে, আমরা বলতে পারি যে এখানে গসিপ, তারপরে পাবলিক ওপিনিয়ন, সিম্প্যাথি, সেন্স অফ জাস্টিস, ফোকাস, মোডস, ল, এগুলো দিয়ে আমাদের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণটি সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে প্রথমত আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ আর আরেকটি হচ্ছে অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ। আনুষ্ঠানিক নিয়ন্ত্রণে সরকার বা রাষ্ট্র ব্যবস্থা তার নিজস্ব যে ডিভাইস আছে সেগুলো দিয়ে নিয়ন্ত্রণ করে থাকে, এখানে ব্যক্তির কোনো কথা চলে না। আবার যে অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ আছে, এখানে আমাদের যে আচরণ, কথা, এগুলো আছে, এগুলো দিয়েই আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এরপরে আপনারা জানেন যে কিছু নিয়ন্ত্রণ আছে যে পারপোসিভ, উদ্দেশ্যমূলক নিয়ন্ত্রণ। এই উদ্দেশ্যমূলক নিয়ন্ত্রণ হিসেবে বলা যায় যে মনে করেন যে আমরা স্কুল কলেজ থেকে যখন শিক্ষা সফরে যাই, এই শিক্ষা সফরে যাওয়ার সময় আমরা স্টুডেন্টদের কাছ থেকে ভালো আচরণ করবে এই শর্তে একটি মুচলেখা নিতে পারি। এটা হচ্ছে পারপোসিভ সোশ্যাল কন্ট্রোল হিসেবে আমরা এই নিয়ন্ত্রণটিকে বলে থাকতে পারি। এরপরে সহজাত, ইনস্টিংটিভ যে সোশ্যাল কন্ট্রোল আছে, আমরা এই প্রক্রিয়াগুলো সহজাত, এটা ব্যক্তিকে বলতে হয় না, এটা আপনি তাৎক্ষণিকভাবে এটি হয়ে থাকে। আমরা এর মধ্যে বলতে পারি যে অত্যাচারের প্রতি ঘৃণা, সব ধর্মে, সব সমাজে, সব যুগে অত্যাচারের প্রতি ঘৃণা, এটা মানুষ করে আসছে এবং করবে এবং করছে এবং করবে। এরপরে বিপদের সময় সহানুভূতি, একজন মানুষ বিপদে পড়ল, আমরা তার পাশে যেয়ে দাঁড়ালাম,
আমরা তাকে সহযোগিতা করলাম। তারপরে আমরা অন্যায়ের প্রতি ঘৃণা, যে অন্যায় করছে তার প্রতি ঘৃণা করব। তারপরে সত্যের সৎ আদর্শের প্রতি সমর্থন সাপোর্ট করব। আমরা যে আইডিয়ালিজম আছে, যে সেই আইডিয়ালিজম এর উপরে আমরা সাপোর্ট করব। আমরা মানে যিনি সৎ কর্ম করবেন বা সৎ ব্যক্তিকে আমরা সাপোর্ট করব। এটা আমাদের সহজাত প্রবৃত্তি। এটা আবার অন্যদিক দিয়ে সহজাত সামাজিক নিয়ন্ত্রণ। এছাড়াও আপনারা হাঙ্গেরিয়ান সমাজবিজ্ঞানী কার্ল ম্যানহেইমের নাম শুনেছেন। কার্ল ম্যানহেইম তিনি বলছেন যে এই নিয়ন্ত্রণটাকে দুইটা ভাবে ভাগ করেছেন, ডিরেক্ট সোশ্যাল কন্ট্রোল আর ইনডিরেক্ট সোশ্যাল কন্ট্রোল। তিনি এভাবে দুইটি ভাগে ভাগ করেছেন। ডিরেক্ট সোশ্যাল কন্ট্রোল, যেমন পুলিশ, আদালত, জেলখানা, এগুলোকে আমরা গভর্নমেন্ট ডিরেক্টলি আমাদের উপরে ইউজ করে। এজন্য এটাকে আমরা প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ বলতে পারি। আবার অন্যদিকে পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণের কথা আমরা বলতে পারি। পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ বলতে সামাজিক আদর্শ, মূল্যবোধ, সংস্কৃতি, শিক্ষা, ঐতিহ্যের প্রতি আমাদের শ্রদ্ধাশীল, এগুলো হচ্ছে পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ। এছাড়াও আমেরিকান সমাজবিজ্ঞানী কিম্বাল ইয়ং তিনি বলছেন সামাজিক নিয়ন্ত্রণটাকে দুইটা ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে পারপোসিভ, আরেকটা মানে পারপোসিভ অর্থাৎ হচ্ছে উদ্দেশ্যমূলক, এবং অন্যটি হচ্ছে পজিটিভ সোশ্যাল কন্ট্রোল। তিনি দুইটা ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে পজিটিভ সোশ্যাল কন্ট্রোল আর একটি হচ্ছে নেগেটিভ সোশ্যাল কন্ট্রোল। আমরা পজিটিভে ইতিবাচকে বলতে পারি যে পুরস্কার, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো এই মিলন, রিইউনিয়ন, এগুলোর মাধ্যম দিয়ে আমাদের যে নিয়ন্ত্রণ করা হয় সেটাকে আমরা পজিটিভ নিয়ন্ত্রণ হিসেবে আখ্যায়িত করে থাকি। পাশাপাশি যে নেগেটিভ যে সোশ্যাল কন্ট্রোলের কথা বলা হচ্ছে, নেগেটিভ কন্ট্রোলের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে জেল, জুলুম, হুমকি, থ্রেট, এগুলো আমাদের নেগেটিভ সোশ্যাল কন্ট্রোলের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখলাম যে সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন প্রকার আছে। এখানে প্রথমে আমরা আলোচনা করেছি ফর্মাল, ইনফর্মাল, এছাড়া এখানে পারপোসিভ সোশ্যাল কন্ট্রোলের কথা বলা হয়েছে, ইনস্টিংটিভ সোশ্যাল কন্ট্রোলের কথা বলা হয়েছে। এরপরে কার্ল ম্যানহেইম তিনি ডিরেক্ট এবং ইনডিরেক্ট সোশ্যাল কন্ট্রোলের কথা বলেছেন, এবং আমেরিকান সমাজবিজ্ঞানী কিম্বাল ইয়ং তিনি বলেছেন যে পজিটিভ সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড নেগেটিভ সোশ্যাল কন্ট্রোল। ডিয়ার লার্নার্স, আপনারা এগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য আপনাকে সহযোগিতা করতে পারে যে এগুলো আপনাকে জ্ঞানমূলক প্রশ্নের জন্য সহযোগিতা করতে পারে। যে কিম্বাল ইয়ং বা আমেরিকান সমাজ বা ম্যানহেইম হাঙ্গেরিয়ান সমাজবিজ্ঞানী সামাজিক নিয়ন্ত্রণকে কয় ভাগে ভাগ করেছেন। আবার রসের যে মানে স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্টেড বিহেভিয়ার, এটার যে সংজ্ঞাটির কথা বললাম, যে সংজ্ঞাটি কে আলোচনা করেছেন, বা ডেভিড জেসলারের যে সংজ্ঞাটি, এগুলো আপনার নামটাও জিজ্ঞাসা করতে পারে। এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য আপনাদের সহযোগিতা করবে। আমরা এই যে আলোচনা করছি সোশ্যাল কন্ট্রোল, হোয়াট ইজ সোশ্যাল কন্ট্রোল, এটা একটা প্রয়োগমূলক প্রশ্ন হতে পারে। কাজেই আপনারা আমাদের এই আলোচনাটা শুনবেন, পাশাপাশি আপনাদের প্রশ্নের সাথে এটা মেলানোর চেষ্টাও করবেন। তাহলে আপনার লেখাপড়াটা আরও শানিত হবে আশা করি। আমরা এবার আলোচনা করতে যাচ্ছি যে সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ। আমরা মানে প্রথমে এই যে আমি ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি যে পরিবার, অ্যাকচুয়ালি পরিবারের যে ভূমিকা
সামাজিক নিয়ন্ত্রণের সেটা অত্যন্ত ব্যাপক। কেননা হিউম্যান বিং সে পরিবারেই জন্মগ্রহণ করে এবং পরিবারের মধ্যে যে ভাবধারা, যে আদর্শ থাকে, সেই আদর্শ বা পরিবারের মূল্যবোধ, নৈতিকতা, জীবনবোধ, জীবনযাপন পদ্ধতি, রীতিনীতি, এগুলো শিশু মনের উপরে বড় প্রভাব ফেলে। কাজেই পরিবারের মানে তার উপরে ব্যাপক একটা ভূমিকা রাখে। সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিবার মুখ্য ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা বলতে পারি যে এডুকেশন ইজ নট ইনফরমেশন। এডুকেশন মানে তথ্য নয়। এডুকেশন কি করে? হোয়াট ডাজ এডুকেশন ডু? এডুকেশন ইনলাইটস আওয়ারসেলফ। এটা ইনলাইটস, এটা আমাদেরকে আলোকিত করে। আমাদের যে অজ্ঞানতা আছে, সেই অজ্ঞানতাটাকে দূর করে আমাদের সামনে টর্চের আলো ফেলে সত্যের পথ দেখায়। কাজেই এডুকেশন আমাদের সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করে থাকে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এটা যেমন নেশনের জন্য ব্যাকবোন, তেমনি ব্যক্তির জন্য এটা ব্যাকবোন। আমরা সমাজবিজ্ঞানী রস, তিনি সামাজিক নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান, শিক্ষাকে সামাজিক নিয়ন্ত্রণমূলক যে প্রতিষ্ঠানসমূহের অন্য অনেকের মধ্যে একটি বলে তিনি দাবি করেছেন। এটি মানুষকে ন্যায় অন্যায়, ভালো মন্দের ভেদাভেদ শেখায়, মানুষকে ভালোর পথে চলতে, মূল্যবোধের পথে চলতে, আদর্শের পথে চলতে সহযোগিতা করে। এরপরে রিলিজিয়ান, ধর্ম ধারণ করা, দেরি ধাতু থেকে আসছে। আমরা ধারণ করে থাকি, শুধু ধারণ করে না, এটা ধর্ম হচ্ছে বিং অ্যান্ড বিকামিং। এটা আমাদের বৃদ্ধি করে, এটা আমাদের উন্নয়ন করে। ধর্ম আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সমগ্র জীবন জুড়ে তো বটেই, এবং এটি পরজগতেও এর প্রভাব, অর্থাৎ ইহজগৎ ছেড়ে যখন আমরা পরজগতে যাব, সেখানে সুখ স্বাচ্ছন্দ্য বা আমাদের গুনাহ বা সিন পাপ এর উপরে বিচার জাস্টিস করে আমাদের পরবর্তী যে জীবন হতে পারে বা পরবর্তী পদক্ষেপ, সে বিষয়ে আমরা মাথায় রেখে আমরা এই ফার্স্ট ওয়ার্ল্ডে, অর্থাৎ আমরা পৃথিবীতে সেরকমভাবে আচরণ করে থাকি। কাজেই ধর্ম আমাদের সামাজিক যে নিয়ন্ত্রণ, এটির অন্যতম একটি বাহন। এরপরে ম্যারেজ, বিবাহ। আপনারা আমাদের যে যৌন জীবন, এটার মানে যে একটা অধ্যায় আছে আমাদের জীবনে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তবে এটাকে সুশৃঙ্খল, ইন ডিসিপ্লিন ওয়াইজ এটাকে চালনা করতে আমরা বিবাহের কোনো বিকল্প নেই। এটা আমাদের পুরো যৌন জীবনকে একটা সুশ্রী রূপ দিয়েছে। এজন্য বিবাহের মাধ্যম দিয়ে আমাদের ওই আচরণটি নিয়ন্ত্রণ করা হয়। এরপরে ফোকাস অন মোরস, লোকরীতি, লোকাচার। আমরা যেহেতু সমাজে বসবাস করি, আমরা এই লোকাচার, লোকনীতিগুলো মেনে চলি। আমরা সেই ছোটোবেলায় কবিতা পড়েছি, করিতে পারি না কাজ, সদা ভয় সদা লজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। অন্যরা আমাদের কি ভাবছেন, অন্যরা আমাদেরকে কি বলতে পারেন, এই ভয়ে আমরা অনেক খারাপ কাজ থেকে বিরত হই, বা অনেক যেটা আমাদের পক্ষে ভালো নয় সে কাজ থেকে আমরা বিরত হই। এরপরে রিটস অ্যান্ড রিচুয়ালস, মানে ধর্মীয় যে আচার অনুষ্ঠান আছে, এই ধর্মীয় আচার অনুষ্ঠান সেটা প্রত্যেক ধর্মেই, সেটা হিন্দু ধর্মে আছে, মুসলমান ধর্ম, ইসলাম ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। এগুলো দিয়ে আমাদের সামগ্রিক জীবনকে একটি অন্য রূপ দেওয়া হয়। কাজেই আমাদের জীবন নিয়ন্ত্রণ করার জন্য এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে অস্বীকার করার সুযোগ আমাদের নেই। ডিয়ার লার্নার্স, আমরা শিল্পকলা অর্থাৎ আর্টস অ্যান্ড লিটারেচার এর কথা বলতে পারি। আর্টস অ্যান্ড লিটারেচার, আমরা যুগে যুগে বহু সাহিত্য আছে, সে সমস্ত সাহিত্য বা শিল্পকলা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেয়। আমাদের যে অনবদ্য সৃষ্টি আছে সাহিত্যের ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে, আমরা
যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে দুর্ভিক্ষের সময় যে চিত্রগুলো, সেগুলো আমরা দেখে আমাদের পরবর্তী মানে পরিকল্পনা আমরা ঠিক করে ফেলি যে পরবর্তীতে এরকম দুর্ভিক্ষ যাতে না আসে বা দুর্ভিক্ষর সময় আমাদেরকে কি করতে হবে, সেই পিকচারটি আমাদেরকে নির্দেশনা দেয়। এরপরে সাহিত্যের কথা, সেটা তো এখন আমরা গ্লোবাল এজে বাস করছি, আমরা সর্বদেশের সাহিত্যের সাথে পরিচয়। আমাদের সাহিত্য একটি দেশ, কাল, স্থানের, সময়ের পরিধিকে তুলে ধরে, ব্যাপ্তিকে তুলে ধরে, সময়ের কথা তুলে ধরে। এখান থেকে আমাদের জীবনে একটি বড় শিক্ষণীয় বিষয় হয়ে যায়। ফলে আবার অটোমেটিক্যালি আমাদের নিয়ন্ত্রণ বা আমাদের কী করতে হবে বা কী করতে হবে না তার একটা বিধিনিষেধ আমরা পেয়ে যাই। এরপরে আমরা ব্যক্তিত্বের কথা বলতে পারি, পার্সোনালিটি, অর্থাৎ হাই প্রোফাইল যে পার্সোনালিটি আছে সেই পার্সোনালিটির মাধ্যম দিয়ে আমরা ইনফ্লুয়েন্স হই। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে পারি, আমরা জিয়াউর রহমানের কথা বলতে পারি, শের বাংলা একে ফজলুল হকের কথা বলতে পারি, আমরা বাংলার আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে অথবা ওয়ার্ল্ড ওয়াইড যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন আমরা তাদের কথা বলতে পারি। আমরা প্রতিনিয়ত তাদের আচরণকে অনুসরণ করি। এই কোভিড-19-এর মধ্যে আপনি আছেন, এই কোভিড-19-এ দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছেন, অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন যারা নিজের অনেক অর্থ টিকার জন্য, ভ্যাকসিনের জন্য অথবা সাধারণ মানুষের চিকিৎসার জন্য নির্বাহের জন্য ব্যয় করছেন। আবার এরকম অনেক মানুষও আছেন যারা নিজেদেরকে বিপন্ন করে মানুষের সেবায় নিয়োজিত আছেন। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, কাজেই আমরা বলতে পারি যে এই সমস্ত পার্সোনালিটি আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। শুধু নিয়ন্ত্রণ করে নয়, এটা আমাদের পথ দেখায়, এটা আমরা কি করব কি করব না, হোয়াট উই শুড ডু অর নট টু ডু, এটা আমাদের সামনে দাঁড় করায়। এছাড়া আছে যে পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। আপনারা দেখেছেন যে আমাদের আচরণকে কীভাবে, এই যে আমি বর্তমান সময়ে এই যে ইউটিউবে ক্লাস নিচ্ছি, আমরা কেন নিচ্ছি? আমরা হোয়াই আই ইউজ দিস কাইন্ডস অফ ডিভাইস, ইউ নো বেটার। কেননা আপনি এখন ইউ আর কনফাইন্ড ইন এ রুম, আপনি এখন ঘরের মধ্যে বন্দি আছেন। এখন যে কোভিড-19 এটি মানে ছোঁয়াচে, আপনি আমার কাছে আসতে পারছেন না, আমি আপনার কাছে যেতে পারছি না, যার ফলে আমরা একটি ডিভাইস ডেভেলপ করেছি। আমরা রেডিও, টিভি, টেলিভিশনে দেখছেন যে মানে বারবার জীবাণুনাশক স্প্রে দিয়ে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, এগুলো আমাদের সামাজিক জীবনে একটি নিয়ন্ত্রণে এনেছে। আমরা আগে করতাম কিন্তু এতটা ম্যাসিভ আকারে করতাম না, এতটা হিউজ আকারে করতাম না, কিন্তু এখন আমরা এই পর্যায়ে এটা আমরা বাধ্য হচ্ছি। আমাদের নিয়ন্ত্রণটি একরকম বাধ্য হয়ে গেছে। কাজেই মানে বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন পত্রিকা এটা প্রচার করছে যে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এই করবেন, এই করবেন। ডিয়ার লার্নার্স, এভাবে আমরা পাবলিসিটি এবং অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের উপরে, আমাদের আচরণের উপরে একটি নিয়ন্ত্রণ আসছে। এরপরে হচ্ছে জনমত। কোনো সরকারই তার যা চায় তা করতে পারে না, এর কারণ ইচ্ছামতো কিছু করার সুযোগ নেই, তাকে জনমতকে সম্মান করে চলতে হয়। যেমন মনে করেন যে আমাদের বাংলাদেশ, আমরা মানে এখানে জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এটাকে মানে কন্ট্রোল করার ক্ষেত্রে আমাদের একটু বাধ্যবাধকতা বা একটু সমস্যা আছে। আমরা অধিকাংশ মানুষ এটা সম্পর্কে একটু অন্যরকম চিন্তাভাবনা করে, কাজেই এই নিয়ন্ত্রণ করাটা আমরা একটু দুরূহ হয়ে যাচ্ছে। তবে বর্তমান সময়ে এই জনমতটি একটু অন্যরকম রূপ নিচ্ছে, এটি পজিটিভ দিকে আসছে, এটা আসার কথা, সুখের কথা। কাজেই জনমতকে সবাই বা সব সরকার, সব স্টেটকে ভয় করে চলতে হয় বা সম্মান করে চলতে হয়। এরপরে স্লোগান, যেমন দুনিয়ার মজদুর এক হও, এটা একটি বিখ্যাত স্লোগান। এইসব স্লোগান দিয়েও, অর্থাৎ শুধু মজলুম
মানে বলতে আমরা তো সবাই বুঝবো, আমরা সবাই এখন এখানে বলছি যে ইউনিটি হওয়া, এক। যদি আমরা ভালো কিছু করতে চাই তাহলে আমাদেরকে এক হতে হবে। যদি আমরা ডিসিপ্লিন ওয়াইজ চলতে চাই তাহলে এক। তাহলে এরকম ধরনের যে স্লোগান, এটা আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে দেয় এবং আমাদের জীবনযাত্রাকে পাল্টেও দিতে পারে। ডিয়ার লার্নার্স, আমরা মিথ অর্থাৎ পৌরাণিক কাহিনী, আপনারা দেখেছেন যে পৌরাণিক কাহিনী, এই পৌরাণিক কাহিনী আপনারা রোমান সভ্যতার কথা জানেন, গ্রিক সভ্যতার কথা জানেন, আপনারা ট্রয় নগরের যে সভ্যতা সেই সভ্যতার কথা জানেন, আপনারা সিন্ধু সভ্যতার কথা জানেন। এইসব এগুলো আপনারা এই যে পৌরাণিক যে কাহিনীগুলো আছে, এই পৌরাণিক কাহিনী থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি, আমাদের আচরণের উপরে সেগুলো প্রভাব ফেলে। আবার আমরা কোনো নগরী কীভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, কোনো নগরীকে কীভাবে সমৃদ্ধ করা যায়, কোন নগরীকে কীভাবে আরও তিন তিন করে তিলোত্তমা করা যায়, কেন আমি এই কাজটি করব, কেন এটি হলো, এটার সব কিছু আমরা দেখে শুনে বুঝে আমাদের আচরণের উপরে একটি প্রভাব বিস্তার করে এবং সেইভাবে আমরা আমাদের আচরণকে শানিত করি, ধাবিত করি, যার ফলে আমরা একটি পজিটিভ দিকে যাই। এরপরে স্টেট অ্যান্ড ল। স্টেট এটা ইট ক্যান বি ভ্যারি, ইট ক্যান বি ভ্যারি হতে পারে, এটা পার্থক্য হতে পারে অন দ্য বেসিস অফ টাইম, অন দ্য বেসিস অফ জোন, এরিয়া, হ্যাঁ, স্থান কাল পাত্র ভেদে এই স্টেটের যে ল, স্টেটের যে লেজিসলেটিভ বিষয়গুলো আছে এগুলো পার্থক্য হতে পারে। রাষ্ট্র তার জনগণকে ভালো রাখার জন্য, তার সমাজ ব্যবস্থাকে ভালো রাখার জন্য প্রয়োজনে ডিফারেন্ট আইন করতে পারে। এটা মানে যেমন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফেসবুক এগুলো ব্যবহার করার জন্য কিছু বিধিনিষেধ আছে, রাষ্ট্র এগুলো করেছে, কিন্তু হয়তো অন্য দেশে এরকম আইন নেই। তাদের দেশে হয়তো এটি, তাদের জনগণ হয়তো আরও সচেতন, কিন্তু হয়তো বা আমরা সচেতন নই, এই জন্য রাষ্ট্র এই ব্যবস্থাটি করতে বাধ্য হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা শাস্তির কথা বলতে পারি, পানিশমেন্ট। আসলে আমরা এখন আর জেল কথাটা ব্যবহার করি না, আমরা এখন সংশোধনাগার এই কথাটি ব্যবহার করি। অর্থাৎ ব্যক্তি যদি নির্ধারিত পন্থায় আচরণ না করে, ব্যক্তির আচরণ যদি অবাধ্য হয়, তাহলে তাকে পানিশমেন্টের মাধ্যমে, জেল জরিমানার মাধ্যমে তার আচরণকে সংশোধন করার চেষ্টা হয়ে থাকে। এরপরে আমরা আরও বলতে পারি যে বিশ্বাস। অনাদিকাল থেকে আমাদের যে বিশ্বাস, বিলিভ, হ্যাঁ, এটা আমার ধর্মের দ্য ফার্স্ট পিলার অফ দ্য রিলিজিয়ন, ফার্স্ট পিলার অফ আওয়ার থিওলজি। আমাদের সমস্ত ধর্মের প্রথম সোপান যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসের উপরে ভর করে আমরা এই বিশ্বাস আমাদের আচরণকে পাল্টে দিতে পারে, আমাদের বা আমরা সমস্ত যারা সদস্য আছি, সমাজের যারা মানুষ আছে, তাদের আচরণের উপরে একটা প্রভাব ফেলে। কাজেই বিশ্বাসও কম গুরুত্বপূর্ণ নয় সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ডিয়ার লার্নার্স, আমরা প্রথার কথা বলতে পারি। প্রথা দিয়েও আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করা হয়। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হয়ে আসছে, এটা এর বাইরে নয়, এরকমভাবে আমরা এইটা করি, এইটা করি না। ডিয়ার লার্নার্স, এরপরে আমরা আলোচনা করতে চাচ্ছি যে বল প্রয়োগ। হ্যাঁ, আমরা বল প্রয়োগ বা চাপ সৃষ্টি, প্রেশার ক্রিয়েট করা, হ্যাঁ, বল প্রয়োগ বা প্রেশার ক্রিয়েট করে আমাদের আচরণকে একটি কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়া হয়। আমরা যখনই কথা অবাধ্য হয়ে যাই, আমরা যখন আচরণের দিকে অবাধ্য হয়ে যাই, তখন স্ট্রেট ফোর্স করে বা চাপ প্রয়োগ করে বা আমাদের আচরণকে একটি স্ট্যান্ডার্ডে নিয়ে যায়। এরপরে নেতৃত্ব। আমরা এখানে ব্যক্তিত্বের মতোই নেতৃত্ব কথা বলতে চাই।
যে হাই লিডারশিপ, হাই প্রোফাইল লিডারশিপের মাধ্যমে আমাদের আচরণ একটি কাঙ্ক্ষিত মানে যায়, যার ফলে আমরা আমাদের ওই নেতৃত্বর গুণাবলী আমাদের উপরে আরোপিত হয়, আমাদের সমস্ত সদস্যদের প্রতি, সদস্যদের উপর আচরণের উপরে আরোপিত হয়, ফলে ব্যক্তি একটি কাঙ্ক্ষিত মানের আচরণ করে। লার্নার্স, আমরা সবশেষে বলতে চাচ্ছি যে ট্যাবু বা নিষেধাজ্ঞা, আমরা এই ট্যাবু বা নিষেধাজ্ঞা কোনো সমাজে থরোলি ফরবিট করা হয়েছে যে এইটা করা যাবে, এটা করা যাবে না, যার ফলে আমাদের হয়তো না করার পিছনে বা করার পিছনে কিছু যুক্তি আছে, স্ট্রং মানে যুক্তি সেখানে, আর্গুমেন্ট সেখানে আছে, ফলে আমরা সেই ধরনের আচরণগুলো করি না, ফলে আমরা কাঙ্ক্ষিত মানের আচরণ করি। কাঙ্ক্ষিত মানের আচরণ করার ফলে, কাঙ্ক্ষিত মানের যখন আচরণ হয় তখন সমাজ ব্যবস্থা স্মুথলি চলে। কাজেই আমরাও কাঙ্ক্ষিত মানের আচরণ করলাম আর সমাজ ব্যবস্থাও ভালোভাবে চলল। আসলে সামাজিক নিয়ন্ত্রণ আমরা একদম ফিনিশিংয়ে বলতে চাই, সবশেষে আমরা বলতে চাই যে কেন আমরা মানে এই সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে চলি। সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদেরকে মেনে চলতে হবে, এর কারণ হচ্ছে যদি ব্যক্তি জীবনকে, যদি সমাজ জীবনকে সুন্দর করতে হয় তাহলে আপনাকে সামাজিক নিয়ন্ত্রণের বিধিনিষেধগুলো মেনে চলতে হবে। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে ব্যক্তি জীবন সুন্দর হবে, সেই সাথে সমাজ জীবনও সুন্দর হবে। আর যদি আপনি মানে এই নিয়ন্ত্রণ না মেনে চলেন, হতে পারে সেটা ভালো আর মন্দ, কিন্তু আমরা সমাজস্থ অধিকাংশ মানুষ হয়তো মন্দটাই মেনে চলছে, আপনি ভালোটাই করেন, তাহলে আপনার সাথে আমাদের একটি দূরত্ব তৈরি হবে, ব্যবধান তৈরি হবে, আপনার সাথে আপনার একটা বিপরীতমুখী সংঘর্ষ তৈরি হবে, যেটা চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। কাজেই ভালো হোক মন্দ হোক, অধিকাংশ লোককে এক পথে চালিত করতে হবে। আর এই এক পথে চালিত করতে যেয়ে আমাদের এই সামাজিক নিয়ন্ত্রণটি আরোপ করতে হয়, সেটা মানে রাষ্ট্র কর্তৃক হতে পারে অথবা সমাজ ব্যবস্থা কর্তৃক হতে পারে, তার সমস্ত সদস্যদের উপরে, তার আচরণের উপরে এই নিয়ন্ত্রণটি আরোপ করে, যার ফলে ব্যক্তি জীবন সুন্দর হয়ে ওঠে, সমাজ জীবন সুন্দর হয়ে ওঠে। আমরা আবারও লাস্টে বলতে চাই যে আপনি যে জ্যাক রুসো তার সোশ্যাল কন্ট্রাক্টে যে ফেমাস উক্তিটি করেছেন, কোটেশনটি তিনি দিয়েছেন, ম্যান বর্নস ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ সেইং। অ্যাকচুয়ালি এটা মানে এটা আমরা সর্বত্রই শৃঙ্খলিত, আসলে শৃঙ্খলিত মানে এটা ডিসিপ্লিনকে আপনাকে সম্মান করতেই হবে যদি আপনি আপনার জীবনকে সুন্দর করতে চান। ডিয়ার লার্নার্স, আপনারা আমাদের আমি ভিডিওটি শেষ করতে চাচ্ছি। আমরা আশা করি আপনাদের ভিডিওটি, আমাদের পূর্বের যে ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কলেজের অ্যাড্রেসে আপনাদের পরামর্শ প্রদান করবেন। যদি আপনাদের কোনো আরও অন্য কোনো থাকে, আমাদের যে ভালো ওপিনিয়নগুলো আছে আমরা সেগুলো রেসপেক্ট করব, যাতে আমরা পরবর্তীতে আরও ভালোভাবে ক্লাস নিয়ে আরও ভালোভাবে আপনাদের পরামর্শ মাফিক আপনাদের মতো করে ডেলিভারি করতে পারি, সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ডিয়ার লার্নার্স, আজ এ পর্যন্ত। আপনাদের সবার জীবনে সমৃদ্ধি ও সুখ নেমে আসুক। আপনারা সবাই এই কোভিড থেকে সেফে থাকবেন, সুন্দর থাকবেন, এই শুভকামনা রেখে শেষ করছি। থ্যাংক ইউ।